স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। তবে রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকায় আসছেন দলটির নেতাকর্মীরা। দুপুর 2টা থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা। সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্রের অপেক্ষায়। সমাবেশ ঘিরে ইতিমধ্যে প্রস্তুত মাঠ, টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন, চেয়ার, টয়লেট, জায়ান্ট স্ক্রিন। দলটির আশা, জাতীয় সমাবেশে 10 লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে। প্রত্যাশা, সমাবেশ থেকেই আসবে দেশ সংস্কার ও নির্বাচনের দিক নির্দেশনা। সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরবে জামাত। জামাতের অন্যান্য দাবিগুলো হলো 2024 সালের 5 আগস্ট সহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, এবং রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। আর এই সমাবেশকে কেন্দ্র করেই ইতিহাস রচনার প্রত্যয় ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর দোয়েল চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের কেমন আসা যাওয়া দেখছেন, নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? দেখুন ঈশিতা, এই জামাতের যে জাতীয় সমাবেশ সেটা কিন্তু একটি ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে। সেই ঘোষণা কিন্তু আমরা পূর্বের দিনগুলোতে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু সবসময় বলে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই জামায়াতের জাতীয় সমাবেশকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক এভাবেই জমায়েত হচ্ছেন সমাবেশ স্থলে। যেহেতু এই দোল চত্বর থেকেই যে নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়, সেই চিত্রটা কিন্তু দেখার মতো। কারণ হচ্ছে জামায়াতের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই সমাবেশ, বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পিআর পদ্ধতি সংস্কার এবং কি নিহত এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিচারের যারা তাদের জড়িতদের বিচারের দাবিতে এবং কি শহীদ আহতদের পুনর্বাসন ব্যবস্থা, এই সমস্ত নিয়েই পুরো 7 দফা দাবি তারা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সমাবেশ ডেকেছে। এবং কি সেই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হবে, কারণ হচ্ছে গতকাল রাত থেকে আমরা দেখেছি সমাবেশকে কেন্দ্র করে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং কি এখনও আসছেন। যেহেতু সমাবেশের মূল যে আয়োজন, মূল যে বক্তা, মূল যে কেন্দ্র নেতৃবৃন্দ বা বক্তব্য দেবেন সেটা কিন্তু দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকতা পুরোদমে শুরু হবে। এবং কি এখন সমাবেশ স্থলে মোটামুটি যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দু একটি কথা বলছেন। সব কিছু মিলেই বলা যায় যে এটি একটি ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে। একটু কয়েকজনের সাথে আমি একটু কথাও বলতে চাই, যদি একটু কথা বলতে চাই। আপনারা কোত্থেকে এসেছেন? খুলনা জেলার কয়রা থানা থেকে, একেবারে শেষ সীমানা, তার পাশে জঙ্গল ছাড়ার কিছু নাই। আমরা সেই সীমানা থেকে আসছি। কি আজকে কি চাওয়া পাওয়াটা কি থাকবে? আজকে আমাদের চাওয়া পাওয়া 6 দফা দাবি, 7 দফা দাবি। জি, আর কি চাচ্ছেন আপনারা? আপনারা এই সমাবেশ থেকে কি ধরনের আশা করছেন? নেতৃবৃন্দরা কি ধরনের বক্তব্য দিবেন তাদের? আমরা আগামীতে চাই যে বাংলাদেশটা একটা ইসলামী স্টেট কায়েম হোক, সংসদে আল কোরআন যাক, সংসদ থেকে কোরআনের আইন চালু হোক, আমরা এটা চাই। জি জি জি। আমাদের আমিরে জামাতের নির্দেশ হলো সাক্ষাৎকার তারা দিবে, আমরা কোনো সাক্ষাৎকার দিব না। এটা আমাদের আমিরে জামাতের নির্দেশ। কি ধরনের নির্দেশনা আসতে পারে? সেটা যখন জি কি ধরনের নির্দেশনা আসতে পারে? কোরআনের আইন চালু হোক, আমাদের মানে নির্দেশ। পথে আসতে কি কষ্ট হয়নি? হয় ইনশাল্লাহ হয়েছে, খুবই কষ্ট হয়েছে, খাওয়া দাওয়ারও খুব কষ্ট হয়েছে, পানিরও কষ্ট, মানে সমস্ত দিক থেকে ওটা আমরা কিছু মনে করি না। আমরা মনে করতেছি যদি আগামী পার্লামেন্টে যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে সেইটি আমাদের জন্য ধন্য। তাই আমরা এত কষ্ট করে আসতেছি। জামাতের আমির যিনি বক্তব্য দিবেন, সেই বক্তব্য আপনারা শুনবেন, সেটার প্রেক্ষিতে কি আপনারা কি? আমরা ইনশাল্লাহ জামাতে ইসলামের পক্ষপাতী এবং পক্ষে যাচ্ছি রাষ্ট্র কায়েম হোক, ইসলামী রাষ্ট্র হোক, এটাই কায়েম করি ইনশাল্লাহ। ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে তাদের মূল যে চাওয়া পাওয়া, এবং কি যেহেতু 2টার পর জামাতের আমির তিনি বক্তব্য দিবেন, তার বক্তব্যের যে
বক্তব্যগুলো বা পরবর্তী কী ধরনের দিক নির্দেশনা দিতে পারেন সেই অপেক্ষায় আছেন নেতাকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে তারা এসেছেন শুধুমাত্র জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য এবং কি দিক নির্দেশনা পাওয়ার জন্য, পরবর্তীতে দেশ কিভাবে গড়বে এবং এই সংসদে কি হবে না হবে সব কিছু মিলেই। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ঈশিতা। আরিফ, ধন্যবাদ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউ আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এতে বেড়েছে যান চলাচল ও লোকজনের উপস্থিতি। এদিকে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় সদর কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে প্রায় ২৪০০ জনকে। এই ঘটনায় কারফিউর মধ্যে গতকাল পর্যন্ত ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ১৬ই জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশের আগে পরে হামলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। ওই দিন রাত ৮টা থেকে জারি করা হয় কারফিউ। মাঝে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। কারফিউর কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ইতিহাসের এমন কিছু দিন থাকে যেগুলো শুধুই ক্যালেন্ডারে নয়, গেঁথে যায় মানুষের মনে। ২০২৪ সালের জুলাই এমনই এক সময়ে যখন ইন্টারনেট হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। সেই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় সরকারের। ফিরে দেখা যাক কেমন ছিল সেই সময়, যেখানে প্রযুক্তি আর তারুণ্য মিলে গড়েছিল এক অনন্য অধ্যায়, ভিপিএনের জনতা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে, আর ২০২৪ সালের জুলাইতে সেই ইতিহাস লেখা হয়েছিল সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের নিষেধাজ্ঞা পেরিয়ে ভিপিএনের মাধ্যমে। কোটা বাতিলের দাবিতে রাজপথে নামেন সাধারণ ছাত্ররা। দাবি ন্যায় বিচার আর ন্যায় অধিকারের। সেই দাবিতে সাড়া দেয় না সরকার, উল্টো পুলিশের লাঠি, র্যাবের হুমকি ধামকি চলতে থাকে। শেষ অস্ত্র ইন্টারনেট বন্ধ। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয়। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজেরাই বন্ধ করেছি দেশের স্বার্থে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বক্তব্য ইউটার্ন। না, পানি ঢুকে গেছে তাই বন্ধ। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আর তখনই ইতিহাসে ঢুকে পড়ে এক নতুন নাম, ভিপিএন। ফেসবুক বন্ধ, সমস্যা নেই, টেলিগ্রাম আছে, ইউটিউব বন্ধ। তখন দেশের রাস্তায় আগুন আর ভার্চুয়াল দুনিয়া জ্বলে ওঠে। স্টোরি, পোস্ট আর লাইভ সবই ভিপিএনের ছায়া। সৃষ্টি হলো এক নতুন সংস্কৃতি, ভিপিএনের জনতা। কিন্তু তাতেও সরকারের মনোভাব বদলায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে জুজু দেখিয়ে সার্ভার ব্লক করে অ্যাক্টিভিস্টদের তুলে নিয়ে দেখানো হয় ভয়ভীতি। ২০২৪ সালে ৫ই আগস্ট, যার নাম দেওয়া হলো ৩৬ জুলাই, পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনকে জনবিচ্ছিন্ন করে দেওয়া বা মানুষের তথ্য আদান প্রদান করা বা মানুষের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একত্রিত হওয়ার যে প্রসঙ্গ ধরে সরকার যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল নানা ঠুনকো অজুহাতে অথবা অযৌক্তিক কারণ দেখিয়ে, এটি আইনের ব্যত্যয় তারা করেছেন। ছাত্র জনতার ন্যায় অধিকার আদায়ে আন্দোলন যে কোনোভাবেই প্রতিহত করা যায় না ২০২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইতিহাস গড়ে তারই প্রমাণ দিয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে ডেঙ্গুর বিস্তার। কীটতত্ত্ববিদরা বলছেন, উষ্ণায়ন, লবণাক্ততার বিস্তার, বৃষ্টিপাতের হেরফের, তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে ডেঙ্গুর। অপরিকল্পিত নগরায়ন আর দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাও এর জন্য দায়ী। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ থাকবে অন্তত ৪০ বছর। তাই পরিস্থিতির সাথে মানিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা সাজাতে হবে। ডেঙ্গু রোগী বেড়েই চলেছে উপকূলের জেলাগুলোতে। জুন মাস থেকে খারাপের দিকে বরগুনার পরিস্থিতি। চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের ১৭ তারিখ পর্যন্ত বরগুনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪,০০০। আর চলতি মাসের ১৭ দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৬,০০০ মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন দেশে ডেঙ্গুর বিস্তারে বড় ভূমিকা রাখছে। জলাবদ্ধতা, বন্যা ও তাপমাত্রা বৃদ্ধি ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া, চিকুনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তারের জন্য আরও অনুকূল হয়ে উঠছে। সাথে রয়েছে অপরিকল্পিত নগরায়নের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক দেশে থাকলেও তারা কিন্তু এটিকে অ্যাডাপ্টেশন করে নিয়েছে, এটাকে মেডিকেশন করে নিয়েছে। এডিস মশার আচরণ বুঝে, জলবায়ু পরিবর্তন বুঝেই আমাদেরকে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগটি ঘটাতে হবে। আবার অপরিকল্পিত নগরায়নের একটি প্রভাব আছে। এডিস মশার জন্য প্রচুর প্রজনন স্থল আমরা তৈরি করছি ক্যান ফুড, প্যাকেট ফুডের মাধ্যমে। আগামী 30 থেকে 40 বছর ডেঙ্গুর প্রকোপ থাকবে, এমনটা ধরে নিয়েই শহরের পাশাপাশি গ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর দিতে হবে, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। খুব জোর দেওয়া দরকার যে গ্রামে আমরা যেন এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করি। আগামী 30-40 বছর হয়তোবা গ্রামে গ্রামে এই ডেঙ্গু হতেই থাকবে। এবং আরও একটা সমস্যার দিক, সেটা হলো ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসা। এটা আমাদের মফস্বল শহরগুলোতে খুবই অপ্রতুল। দ্রুত শনাক্ত না হলে এটা জটিলতা বাড়ে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়ারও পরামর্শ এই বিশেষজ্ঞের। কোন কোন ওয়ার্ডগুলো বেশি ঝুঁকিপূর্ণ? তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।